স্বামী বেদানন্দজি মহারাজ এবং অন্যান্য পূজনীয় মহারাজরা আজকে যারা উপস্থিত হয়েছেন, প্রত্যেকের মধ্যে যে দিব্যত্রয়ীর ভাব রয়েছে, যে দিব্যত্রয়ীর ভাবে আপনারা ছুটে এসেছেন স্বামীজির 164 বছর জন্মতিথি পালনে, পুজোয়, প্রত্যেককে আমি আমার প্রণাম জানাই। কারণ আপনাদের মধ্যে দিব্যত্রয়ীর অবস্থান ঘটেছে। আমি যখন বিষয়গত দিকটায় যাই, তখন কিন্তু আমার কাছে স্বামী বিবেকানন্দের ভাবনা চিন্তাটা দুটো জায়গা থেকে উঠে আসে। এক হচ্ছে বিবেকানন্দ নাম, যেটা ক্ষেত্রীর অজিত সিং দিয়েছিলেন, আর তার নামের সাথে ইন্ডিয়া বা ভারতের নাম। যদি আমরা এই দুই নামের একটু মজাক করে বলুন বা একটু গভীরে গিয়ে বলুন, যেটা বলবেন, কারণ ভারতবর্ষের স্বামী বিবেকানন্দ সম্পর্কে যে আলোচনা করা হয়েছে সারা ইউরোপে, তাকে রকস্টারও বলা হয়েছে, কোথাও বলা হয়েছে যে গ্রেটেস্ট পার্সোনালিটি অফ দ্য মিলেনিয়াম। আবার কেউ বলছেন যে ঠাকুর যে সদা হাস্যময়, সদা রসাত্মক ভাবে ঈশ্বর তত্ত্বের যে গভীরে যেত, তার উত্তর সাধন, যেটার মধ্য দিয়ে তিনি ভারতবর্ষকে ট্রান্সফর্ম করাচ্ছিলেন। আর তার দুইটা ভাব, দুইটা যাকে বলা যেতে পারে সিস্টার নিবেদিতা। স্বামী বিবেকানন্দ সম্পর্কে আলোচনা করাটা আমার মনে হয় একটা ধূলিকণা। কারণ আমার কাছে তার সম্পর্কে আলোচনা করতে গেলে তার নামের প্রত্যেক কটা অক্ষরকে যদি আমি ভাবি, তাহলে যেন দেখতে পাই যে স্বামীজির নামের মধ্যে রয়েছে এক একটা শব্দের মধ্যে এক একটা গভীরতা। কিরম সেই গভীরতা? যদি একটু খুব ভালোভাবে যাই, ভি, যদি দেখেন ভি ফর ভিশন। কি ভিশন? স্বামীজির দৃষ্টি। কি দৃষ্টি? শুধুমাত্র ভারত নয়, যে দৃষ্টির মধ্যে রয়েছে সমগ্র উত্তরণে। আপনারা তো জানেন রেভারেন্ড হেস্টি সাহেবের কুঠি, যে হেস্টি স্কটিশ চার্চ কলেজের মধ্যে বিবেকানন্দকে বলেছিল, যাও সেই ট্রান্সের কাছে যাও। ট্রান্স মানে সমাধিস্থ ব্যক্তির কাছে যাও, যিনি শ্রীরামকৃষ্ণদেব। আর সেই সমাধিস্থ ব্যক্তির কাছে গিয়ে তার ট্রান্সফরমেশন হয়েছিল। হেস্টি সাহেব বলছেন যে ইজ রিয়েলি জিনিয়াস, কারণ তার মতন জিনিয়াস তিনি চেয়ারম্যানেরতেও খুঁজে পাননি, চেয়ারম্যান ফিলসফিতেও খুঁজে পাননি। তাই তার ভিশনটা কি ছিল? ট্রান্সফরমেশন, ফ্রম ট্রান্স টু ট্রান্সফরমেশন। অর্থাৎ সমাধির মধ্য দিয়ে যে মানুষটির কাছ থেকে পেয়েছিলেন যে ঈশ্বরত্ব, যে ব্রহ্মত্বের, তাকে বলেছিল তোল মুক্তি। যেখানে বলা হয় যে তোল মুক্তি মানে শুধু সাধন ভজন নয়, তোল মুক্তি মানে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি। তাই বিবেকানন্দ সম্পর্কে যদি বলা হয় রূপকার, আমরা দুই বিবেকানন্দকে দেখি। একটা সেই বিবেকানন্দ অ্যাবাউট হিম, আর একটা হিম। অ্যাবাউট হিম কেন? আজকে আমাদের দেশ বিবেকানন্দের জন্মদিন নিয়ে একটা উচ্ছ্বাস দুটোই দেখাচ্ছে, যেখানে অ্যাবাউট হিম, তার সম্বন্ধে আলোচনা, তার সম্বন্ধে ভাবনা। কিন্তু হিম আমি বলতে পারি এই ব্যারাকপুর বিবেকানন্দ মিশনের যিনি পূজনীয় সন্ন্যাসী, তিনি স্বামী নিত্যানন্দ এবং তার মানস সন্তান স্বামী নিত্যরূপানন্দজি করে চলেছেন। মাত্র 45 বছর বয়স।
যার মধ্যে লক্ষ্য হলো ট্রান্সফরমেশন করা। আমি কিন্তু অতি কথন করছি না। যিনি বিবেকানন্দের মধ্যে সম্প্রতি একটা লেখা লিখেছেন, যেখানে আমরা দেখতে পাই 2026 মানে 2 2 4 আর 6 10, 10-এর শূন্যটা বাদ দিলে 1, অর্থাৎ তার কাছে একটাই অধীশ্বর, তিনি হচ্ছেন চেতনা ব্রহ্ম। তাই বিবেকানন্দের নামের ভিশনটা কি? একটা ওয়েলেস পার্সপেক্টিভ ভিশন, মানে আমার চক্ষুর সামনে যা দেখছি তা নয়, আমার অন্তর্দৃষ্টিতে যা দেখছি তাই। এরপর আসছে কি আয়ের মধ্যে কি আছে? আয়ের মধ্যে হচ্ছে ইনভেনশন অ্যান্ড ইনোভেশন। সেই ইনোভেশনটা কি? সেই ইনোভেশনটার মধ্যে বলা হচ্ছে যার মধ্যে সৃজনশীলতা রয়েছে, যার মধ্যে ব্যক্তি থেকে বিশ্ব, যে সৃজনশীলতার মধ্য দিয়ে জগৎকে আবিষ্কার করা। বিবেকানন্দ জগৎকে আবিষ্কার করেছিলেন। বিবেকানন্দ জগৎকে আবিষ্কার করেছিলেন বলে যখন তিনি বিবেকানন্দ, তিনি শুধু আধ্যাত্মিক চেতনায় নয়, তিনি ভারতবর্ষের দুঃখে কাঁদতেন, ভারতবর্ষের দারিদ্র্য থেকে মুক্তির জন্য কথা বলতেন, ভারতবর্ষের অশিক্ষার বিরুদ্ধে লড়াই করেছিলেন, ভারতবর্ষের বিজ্ঞান চর্চার জন্য করেছিলেন। ভুল কি বলছি? করেনি। মায়েদের জন্য আলোচনা বিবেকানন্দ চেয়েছিলেন। একটি ছোট্ট গল্প বলি। তার শিষ্য, স্বামী শিষ্য সংবাদে শরৎচন্দ্র চক্রবর্তী বলছেন, তাকে বিবেকানন্দ ফিরে এসছেন, ফিরে এসে তখন আছেন গোপাল শীলের বাড়িতে, কাশিমপুর উদ্যান বাটির পাশেই দেখবেন গোপাল শীলের বাগান বাড়ি, যেখানে 1 মাস ছিলেন। স্বামীজিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আপনারা জানেন, বাচ্চারাও জানেন যে লক্ষ্মীবাঈ, মহারানী লক্ষ্মীবাঈয়ের কথা। সেই লক্ষ্মীবাঈয়ের ভাইজি গঙ্গা ভাই কলকাতায় একটা স্কুল তৈরি করেছেন, যার নাম আদি মহাকালী পাঠশালা। স্বামীজিকে আমন্ত্রণ জানানো হয়েছে সেই আদি মহাকালী পাঠশালায় যাবার জন্য। স্বামীজি যাচ্ছেন। স্বামীজি যেতে যেতে বলছেন, স্কুলটা দেখলেন, দেখার পর ফিরে এসে বললেন, আমাদের দেশে সেই ইউরোপের মহিলারা কবে হবে, যে দেশে মহিলারা, আমাদের দেশের মেয়েরা গাড়ি চালাবে। আজ সত্যি ভারতবর্ষে আমি একটা পরিসংখ্যান বলছি, যে পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে যে ভারতবর্ষকে তিনি ইনোভেশন করেছিলেন। কি ইনোভেশন? যেখানে যে ইনোভেশনের মধ্য দিয়ে ট্রান্সফরমেশন, যেখানে ইনোভেশনের মধ্য দিয়ে ভারতবর্ষের নতুন ভারত, যে নতুন ভারতে শুধু পুরুষ মহিলা বলে নয়, যেখানে যেমন স্বামী নিত্যরূপানন্দজি বলেছেন, তার একটাই দৃষ্টি ভারতবর্ষ, আর সেই ভারতবর্ষের দৃষ্টিতে তিনি দেখালেন কি? তিনি দেখালেন টোটাল ট্রান্সফরমেশন। আমরা আজকে যদি দেখি তাহলে দেখতে পাবো ভারতবর্ষের মেয়েরা এখন শুধু গাড়ি চালাচ্ছে না, এরোপ্লেন চালাচ্ছে, নভশ্চর হচ্ছে ভারতবর্ষের। তারপর আছে ভি কেন বলছি? ভি ফর ভিশন হলো, আর ভি ফর ভাইব্রেশন। কি ভাইব্রেশন? কি ভাইব্রেশনটা কি? শুধুই কি ঈশ্বরের ভাইব্রেশন? না, সেই ভাইব্রেশন হচ্ছে যে ভারতবর্ষের প্রতি মুহূর্তে তার চিন্তা। আমরা তাই বলছি, আমি শুধু অ্যাবাউট হিম নয়, আমাদের ভাবতে হবে হিম। আমাদের মধ্যে ভাইব্রেশন আনতে হবে। ঈশ্বর আত্মার শুধু ভাইব্রেশন নয়, আমরা কিছু করব, সেই করবার ভাইব্রেশন, যে ভাইব্রেশনের মধ্য দিয়ে আমাদের জীবনটা যেন নিজেদের শুধু ট্রান্সফরমেশন নয়, আমরা যেন আমাদের মধ্য দিয়ে আই নয় উই ট্রান্সফর্ম করতে পারি। তারপর আছে ই ফর কি? ইমোশন। কি ইমোশন? ইমোশন মানে কি? ভাব তরঙ্গে ভেসে যাওয়া। আমরা সেই ভাব তরঙ্গে, আমরা তো ঠাকুরমা স্বামীজি নয়, আমরা তো সেই সন্ন্যাসী নয়, আমরা গৃহী। আমাদের মধ্যে সেই ইমোশন আসবে, যে ইমোশনের মধ্যে থাকবে সার্ভিস। স্বামীজি বলছেন, আবেগকে যদি আমরা করতে চাই, সেবা করব, যে সেবার মধ্য দিয়ে আমরা আমাদের ট্রান্সফর্ম করব। তাই স্বামীজি বলছেন যে ইমোশন অ্যান্ড এনলাইটেনমেন্ট অ্যান্ড এম্বডিমেন্ট অফ ট্রুথ। এনলাইটেনমেন্টটা কি?
যেখানে আমরা যদি দেখি স্বামীজি ইউরোপের দর্শন করেছিলেন, যে ইউরোপের দর্শনের মহামতি কান্ট বলেছেন যে এনলাইটেনমেন্ট হচ্ছে কি, সেই এনলাইটমেন্ট হচ্ছে কারেজ। স্বামীজি বলছেন সিংহ হৃদয়, কারেজ ভয়েস, কারেজ কারেজ এন্ড কারেজ। তারপর কি ন্যাশনালিটি। স্বামীজি কিন্তু যুক্তিতে বিশ্বাস করতেন, স্বামীজি যুক্তি ব্যতীত বিশ্বাস করতেন না। স্বামীজির যেদিন এবছর আপনারা বোধহয় জানেন মহামতি ডেভিড হেয়ারের 250 বছর পূর্তি হচ্ছে, তখন স্বামীজি বলছেন আলমোড়ায় 1898 সালে বলছেন যে ডেভিড হেয়ার আর বিদ্যাসাগর, যেখানে স্বামীজি রেডিকালিজম দেখুন, স্বামীজি ঈশ্বরের নাম করছেন, আবার ঈশ্বর যেটা পারেনি সেই বলছেন যে 1864 সালে যখন ভারতবর্ষে বা বাংলাদেশে ভারতের থেকেও বেশি বাংলায় হয়েছিল, দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, তখন 40,000 লোক মারা যাচ্ছিল, ঈশ্বর কিন্তু অন্ন দিতে পারেননি। বিদ্যাসাগর মহাশয় কিন্তু অন্ন সত্য তুলেছিলেন। আর এই ডেভিড হেয়ার ভারতবর্ষে প্রথম ধর্ম নিরপেক্ষ শিক্ষা দিয়েছিলেন। তাই স্বামীজি বললেন যে এনলাইটেনমেন্ট মানে হচ্ছে রেশনালিটি, অর্থাৎ যুক্তি, আর স্বাধীনতা। স্বামীজি নচিকেতাকে ভালোবাসতেন, নচিকেতার কথা বলতেন। স্বাধীনতা মানে নিজের স্বাধীনতা, যেখানে ডিসিপ্লিন থাকবে, যেখানে ডেভেলপমেন্ট থাকবে। আর কি বললেন? এমবডিমেন্ট অফ ট্রুথ। কি ট্রুথ? সত্যকে কিভাবে জানবো? সত্যকে দুভাবে জানবো, রিলেটিভ ট্রুথ এন্ড অ্যাবসলিউট ট্রুথ। অ্যাবসলিউট ট্রুথ কি? ঈশ্বরম সর্বভূতানাম আহং ব্রহ্মাস্মি, যেখানে অ্যাবসলিউট ট্রুথের কথা জানছি। আর রিলেটিভ ট্রুথ কি? আমার কাজের মধ্য দিয়ে যে সত্যকে প্রতিষ্ঠিত করতে যাব। আমরা স্বামীজির সেই ভাইব্রেশন, সেই এমবডিমেন্ট অফ ট্রুথ অ্যান্ড সেই এনলাইটেনমেন্ট অ্যান্ড সেই ইমোশনের কথা বলি। তারপর বলি যেটা বলছি যে রূপকার নলেজ। সত্যি ভারতবর্ষকে যদি করে থাকে তাহলে কে দিয়ে, কে ফর কর্মা অ্যান্ড কে ফর নলেজ। কেন না, দুটো জিনিস মনে রাখতে হবে যে স্বামীজি আমাদের বারবার বলেছেন, জ্ঞান না থাকলে, জ্ঞানের যদি বিকাশ না ঘটে তাহলে কর্ম করতে পারবো না। রামকৃষ্ণ মিশন তাই দুটো জিনিসের ওপর জোর দিয়েছে, জ্ঞান এবং কর্ম। কর্মন কি? কর্মর মধ্যে বলছে যে সেই কর্ম, যে কর্ম মানুষ তৈরি করবে, যে কর্ম নৈতিক শিক্ষা দেবে, যে কর্ম বিজ্ঞান চেতনা গড়ে তুলবে। আপনারা বোধহয় জানেন, সবারই জানা আছে যে স্বামীজি ইউরোপে যখন ছিলেন 1895 সালে 3 বিজ্ঞানীর সঙ্গে, 3 থেকে 4 জন বিজ্ঞানীর সঙ্গে মিলেছিলেন। একজন হচ্ছে টেসলা, আর একজন হচ্ছেন কেলভিন, আর একজন হচ্ছে জর্জ থমসন। আজকে যে ইলেকট্রিফিকেশন দেখছেন, স্বামীজি কিন্তু সেই জায়গার কথা বলছেন যে নলেজ আসবে কিসে? বিজ্ঞান। যখন টাটা এখানে তার সঙ্গে ভ্যাঙ্কুভার বন্দরে যাবার পথে যখন দেখা হলো, তখন কি বললেন? তখন বললেন যে আমাদের দেশের বিজ্ঞান চর্চার, বিজ্ঞান প্রযুক্তির উন্নয়ন। আপনারা জানেন 1911 সালে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে টাটা ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোরে করা হলো, পরবর্তীকালে টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স, সবই বিবেকানন্দের। এবং টাটার যদি চিঠিটা পড়েন, জামশেদজি নাসিরুদ্দিন জি টাটা স্বামীজিকে লিখছেন, স্বামীজি যেতে পারেননি, পরবর্তীকালে নিবেদিতা গিয়েছিলেন ওই 1911 সালে যখন তার উদ্বোধন হয়। সেকেন্ড, এটা কি? অ্যারাইজ। তাহলে আমি যে এতগুলো ভাবনা নিলাম, আমার এই ভাবনাটা কি? আমাকে অ্যারাইজ, জাগ্রত হতে হবে। জাগবীর ঘুচায় স্বপন, শিওরে সমন জাগে, দুঃখ ভার এ ভব সংসার, ভয় কি তোমার সাজে। অ্যারাইজ, আমাদের জাগতে হবে। আর কি করতে হবে? আর করতে হবে এন নেশন অ্যান্ড ন্যাশনালিজম। কি নেশন? যেখানে জাতি গড়ে উঠবে। জাতির ক্ষেত্রে স্বামীজি বললেন 4টে কথা। জাতির ক্ষেত্রে দরকার, এক হচ্ছে ব্যক্তির ডেভেলপমেন্ট, 2 হচ্ছে সমাজের ডেভেলপমেন্ট, 3 হচ্ছে আমাদের মধ্যে ধর্ম নিরপেক্ষ ভাবনা, 4 হচ্ছে এডুকেশন, অ্যান্ড 5 হচ্ছে টোটাল ট্রান্সফরমেশন। স্বামীজির তাই অ্যারাইজ, অ্যাওয়েক। তারপর কি বললেন? স্বামীজি বলছেন যে অথেন্টিক করতে হবে, নিজের
নিজের যে অথেন্টিক নিজের সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে। আর বললেন এই নভেল মহত্ব, আমাদের মধ্যে মহত্বকে জাগ্রত করতে হবে। এবং পাশাপাশি আরো দুটো কথা বললেন। এক হচ্ছে ডি এন ফর নভেল, স্বামীজির নামের প্রত্যেকটা অক্ষর দেখুন যে ডি, ডি ফর ডাইনামিক। কারণ আমাদের যদি গতিশীলতা না থাকে, স্বামীজি বলছেন আমরা যদি স্থবির হয়ে যাই, স্থবিরত্ব হচ্ছে মৃত্যু, গতিশীলতাই হচ্ছে জীবন, গতিশীলতাকে বজায় রাখাটাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। আর কি বললেন? বললেন এ অ্যাক্টিভ, জীবনে দাগ রেখে যাও। জীবনে কিসের দাগ রাখো? জীবনটা এসেছো কর্মের দাগ রাখো। সেই কর্মের দাগের কথা বলছে। এই যে আমি বিবেকানন্দের নাম করলাম, মানে বিবেকানন্দের প্রত্যেকটা অক্ষরের মধ্যে আছে ট্রান্সফরমেশন। আর এই ট্রান্সফরমেশনের ভাবনা কি হচ্ছে? ইন্ডিয়ার ভাবনায় যাচ্ছে। এই ইন্ডিয়ায় আই ফর, সেখানে আই ফর কি হচ্ছে না, সেই আই সেখানে ইন্ডিয়া বলে। আর কি বলে? আমরা যদি প্রতিষ্ঠা করা এন ফর, ডি ফর আই ফর আমাদের হচ্ছে ইনোভেশন, আর এ ফর অ্যাবসলিউট আমরা সুপ্রিম, আমরা ভগবানের ঈশ্বর। আমি আমার বেশি বক্তব্য রাখার সময় না হয়তো নেই, কিন্তু হয়তো অনেক কিছু বলার ছিল। শেষ একটা গল্প বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা অনেকেই কন্যাকুমারী গেছেন। এই কন্যাকুমারী যখন গেছেন, তখন কন্যাকুমারীর একটা স্বামীজির যে মূর্তি হয়েছিল, সেই মূর্তি তৈরি করার পিছনে যার অবদান ছিল তার নাম হচ্ছে একনাথ রানাডে। একনাথ রানাডে বলেছিল যে আমি লোকমান্য তিলকের নাম নিয়ে দেখেছি, কিন্তু স্বামীজির যখন নিয়ে টাকা চাই, মানুষ কিন্তু আমাকে হাত ভরে দিয়েছে, তাই স্বামীজির মূর্তি তৈরি হয়েছে। আমি বেশি বলবো না, আপনারা, আমার সময়ও বেশি নেই, তাই এখানেই আমার বক্তব্য শেষ করছি। আসত মা সদ্গময় তব শোভা জ্যোতির্গময় মৃত্যুর্মা। আরে এখানে লড়াই আছে, এখানে পাশে গোয়াল আছে। পাইলট জল দাও। শুরু হয়ে গেছে। চলো আমি দিচ্ছি।
দর্শনীয় জিনিস, যেটি দূর থেকে দেখলে সবাই দেখতে পাবে, এটা তো সমবেত একটু প্রয়াস। আপনারা যদি সেখান থেকে একটু সরে দাঁড়ান। আমাদের স্বনির্বন্ধ অনুরোধ সমস্ত অভিভাবক অভিভাবিকাদের, একেবারে সামনে যেখানে বালক নারায়ণ পুজো হচ্ছে সেখানে আপনারা দাঁড়িয়ে আছেন, এতে শৃঙ্খলা কিন্তু নষ্ট হচ্ছে। আপনারা যদি একটু সরে দাঁড়ান, পেছনে যারা বসে আছেন তারা দেখতে পাবেন। এই জায়গাটিকে আপনারা একটু খালি করে দিন, আমাদের অনুরোধটা কিন্তু একটু রাখতে হবে। সবাই একটু সরে যান, যারা খুব কাছে আছেন, স্টেজের মঞ্চের কাছে আছেন, যেখানে বালক নারায়ণ পুজো